আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে 29 তারিখ। মার্কেটের বর্তমান আপডেট পরিস্থিতি এবং কিছু সিচুয়েশন এবং কিছু বিষয় আপনাদেরকে অ্যালার্ট করা দরকার। ভাবলাম যে সেই বিষয়গুলো আমি একটু ছোটোখাটো একটা ভিডিও করে ফেলি। ঠিক আছে, শর্টকাটভাবে বিষয়গুলো বোঝা দেওয়ার চেষ্টা করবো। শর্টকাট বললেও শর্টকাট হয় না, কারণ ডিটেইলে আমি আবার ভাইঙ্গা বলে বলা শুরু করে দিই, তখন বিষয়গুলো একটু বড় হয়ে যায়। ঠিক আছে, তাই কথা না বাড়া আমি শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় বলে রাখি, আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট না। আমার ভিডিও দেখে কেউ কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন না। ঠিক আছে, সর্বপ্রথম যে রেড কার্ডের বিষয়টা আমি গত ভিডিওতে ফুল সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছিলাম যে রেড কার্ড হওয়ার চান্স কম। ঠিক আছে, 2 নম্বর কথা, মার্কেট ফুল প্যানিক আছে, যে বাই চান্স যদি রেড কার্ড হয়ে যায় তারপরে মার্কেট কারেকশন নেবে ফার্স্ট। বিগ প্যানিকের সময় আমরা সবসময় দেখছি, যদি আপনার এই বিষয়টা মাথায় রাখবেন, সবসময় মাথায় রাখবেন যে ভাই কোন একটা কিছু ঘটছে, আপনি ধরেন যে আপনার বাসার মধ্যে কোনো একটা বিষয় ঘটছে, বাসার মধ্যে সবাই খুব প্যানিকে আছে, বাইরে কোনো একটা বিষয় ঘটছে, আপনি কিন্তু ফার্স্টে চিন্তা করবেন যে না আমি একটুখানি ভালো করে বুঝি বিষয়টা, তাই না? হ্যাঁ, ঘটছে লগলে দৌড় মারবো না, সেটা না। ঠিক আছে, এটা হলো একটা বিষয়। 2 নম্বর কথা, রেড কার্ড না হলে হওয়ার চান্স কম, যার কারণে মার্কেট তার পজিশনিং করা শুরু করে দেবে। এই রেড কার্ড না হওয়ার কারণে বা রেড কার্ড হইলে সেটার যে একটা পজিশনিং আমরা নর্মালি জানি যে এক সপ্তাহ আগে থেকেই হয়, কিন্তু মার্কেটে বর্তমানে প্যানিকের কারণে, বর্তমান বিশ্বের পরিস্থিতির কারণে, ইকোনমিক্যাল পরিস্থিতির কারণে এবং ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জর্মেন পাওয়েলের লাস্ট রেড কার্ড মানে এফওএমসির মিটিং এটা, তো সেই প্রেক্ষিতে এইখানে অনেক প্যানিক রয়েছে। ঠিক আছে, এটা হলো একটা বিষয়। 2 নম্বর কথা, এখানে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কিছুক্ষণ আগে, মাত্র 6 মিনিট আগে একটা বিষয় বলছেন, ইনফ্লেশন ইজ কাইন্ড অফ মিসবিহেভিং। এইখানে একটা জিনিস আছে না, মানে বিষয় আছে, হয়তো বা এটাই বর্তমান বিশ্ব পরিস্থিতি খারাপ। ঠিক আছে, শান্তি আলোচনা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন, যেমন ধরেন ইউক্রেন রাশিয়া বলেন বা মনে করেন যে মধ্যপ্রাচ্য বলেন, সারা বিশ্বের মেন পয়েন্টগুলোর মধ্যে অবশ্যই সিচুয়েশন খারাপ। সো ইনফ্লেশন কিন্তু শুধুমাত্র আমেরিকার উপরে এখন আর ডিপেন্ড করবে না, সারা বিশ্ব পরিস্থিতি ইনফ্লেশন বেড়ে যেতেছে। তো শুধুমাত্র একটা রেড কার্ড দিয়ে এখন ইনফ্লেশন কন্ট্রোল করার যে পরিস্থিতি নাই, এই বিষয়টা একটা ইন্ডিকেট করে দিয়েছেন। 2 নম্বর এখানে আরেকটা জিনিস করে দিয়েছেন, যে জিনিসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তেল নিয়ে নর্মালি ডোনাল্ড ট্রাম্পের মনে করেন যে ইরান আমেরিকার যুদ্ধ নিয়ে আমরা দেখছি যে কি পরিমাণ টুইটের কাহিনী শুরু হয়েছে, কি পরিমাণ মনে করেন কন্ট্রোলিং করার চেষ্টা করছে, জাস্ট খালি তার যে কিছু ইনসাইডার আছে, তার যে সন্তান আছে, তাদের এই বিজনেস পারপাসে। ঠিক আছে, আমার হিসাবে শুধুমাত্র ওই বিজনেস পারপাসেই সারা বিশ্বের কে কোথায় কি হইলো, কোন কত হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা গেলো, তাতে কিছু হয় যায় না। তো এই বিষয়টা আমরা খুব ক্লিয়ার হয়ে গেছি। তো এখানে যে বিষয়টা হচ্ছে, জর্মেন পাওয়েল একটা বিষয় বলছেন যে জর্মেন পাওয়েল সেজ দ্য ফেডারেল রিজার্ভ ইন্ডিপেন্ডেন্সি ইজ অ্যাট রিস্ক। মানে ফেডারেল রিজার্ভ যে বিষয়টা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট পজিশন, সেখানে কেউ কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টও কোনো প্রকার কোনো হস্তক্ষেপ করতে পারে না, দেশের যে প্রেসিডেন্ট সে হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু সম্ভবত এখন এটার ইন্ডিপেন্ডেন্সির মধ্যে একটা আঘাত আসা শুরু হইতেছে। তো যদি মনে করেন যে এমন হয়ে গেলো যে ট্রাম্প সেমনটাই হইতেছে আমরা দেখতেছি, তো এখানে আর হয়ে গেল বলতে কিছু নেই। ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব লোক বসলে সে যখন খুশি যা খুশি করতে পারে, তার মানে কি ইকোনমিক্যাল পরিস্থিতির জঘন্যতম একটা সিচুয়েশন দায়ী করেছে। যেমন ধরেন যে এমন একটা বিষয় হলো যে আমরা নর্মালি 25 বেসিসের রেট কার্ড দেখছি, 50 বেসিসের রেট কার্ড দেখছি, 75 বেসিসেরও রেট কার্ড নর্মালি আমরা দেখছি, তাই না? কিন্তু 100 বেসিসের রেট কার্ড কি দেখছেন? যেমন ধরেন যে এমন একটা বিষয় হলো যে জুন মাসে রেট কার্ড হওয়ার কথা, ডোনাল্ড ট্রাম্প তার 1 মাস আগে বললেন যে রেট কার্ড আমরা এবার 100 বেসিসে করবো। মার্কেটে কি পরিমাণ একটা তোলপাড় শুরু হয়ে যাবে, আর 100 বেসিসের রেট কার্ড হবে, এখন আমরা করি। ঠিক তার 2 দিন পরে মনে করেন যে একটা বিষয় হলো যে না, আমি আসলে আলোচনা করে দেখলাম 100 বেসিসে এটা করলে ঠিক হবে না, আমাদের ধীরে ধীরে 50 বেসিসে করি। ঠিক আছে, তারপর আবার হঠাৎ করে বললো, তখন কিন্তু একটা ক্র্যাশ লসই করো। তারপর আবার হঠাৎ করে মনগঞ্জি দিল যে এই লোক মানে নতুন যে চেয়ারম্যান, ও আমার কথা শুনতে চাইতেছে না, ও হ্যান ত্যান এটা ওইটা। ঠিক আছে, এরকম একটা মানে যা খুশি তাই সে করতে পারবে, এটা হলো আমি বুঝাইতে চাইছি। ঠিক আছে, মার্কেটে জাস্ট খালি একটা বক্তব্য দিয়ে আলোচনা দেয়, তখন আর আসে না ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের আছে পজিশনের যে একটা ভ্যালু, সেই ভ্যালুটা শেষ হয়ে যেতেছে আমাদের। নর্মালি রেড কার্টের কারণে মার্কেটের যে মানে কন্ট্রোলিং হয়, সেই কন্ট্রোলিংটাও হাতছাড়া হয়ে যেতেছে। এই বিষয়টা বোঝার চেষ্টা করবেন। 2 নম্বর একটা জিনিস, গত পরশু দিনের ভিডিওটাতে আমি একটা বিষয় ক্লিয়ার করে দিয়েছিলাম যে আর্নিংস। ঠিক আছে, নর্মালি আর্নিংস আসলে আছে না, নর্মালি আপনারা দেখবেন যে 19 তারিখে আপনি যে বিষয়টা, 28 29 তারিখ 19 তারিখে যে বিষয়টা আপনারা খেয়াল করবেন, এটা এই রবিনহুড। এই রবিনহুড দিয়ে বুঝাবেন, রবিনহুড হইলো মানে সবচেয়ে বড় টপ লেভেলের এক্সচেঞ্জগুলোর একটা। ঠিক আছে, রবিনহুড এক্সচেঞ্জ, এটার আর্নিংসটা কি আসতেছে নর্মালি, তা গত মাসে ছিল, গত ইয়েতে ছিল 37, এবার এখন কি আসলো 38, আশা করা হইতেছিল 51, আশা করা হইতেছিল 51, আসলো 38। কি পরিমাণ ডাউন আসছে সেটা একবার ভাবছেন? এখন সব থেকে ইম্পর্টেন্ট যে চারটা আজকে কালকে যে বিষয়টা আসবে, এটা দিয়ে ফুল মার্কেট পজিশনিং হবে, এটা বোঝা নেওয়ার চেষ্টা করবেন। গত মাইক্রোসফট গত ইয়েতে ছিল 3.46, আশা করে দিয়েছে 4,
4-এর নিচে যদি আসে বা 3.8-এর আশপাশে যদি আসে তাহলে সেটা নেগেটিভ মার্কেটের জন্য, এর মাথা রাখবেন। অ্যামাজন, ঠিক আছে, অ্যামাজন হইলো 1.62 এবং আশা করা হইতেছে 1.62-র নিচে যদি আসে, ঠিক আছে, যা আশা করা হইতেছে সেটার থেকে যদি মনগঞ্জ আসে না, যদি হয়ে যায় তাহলে মনগঞ্জ আসে না, বা বুঝে নেবেন যে এখানে এটা মার্কেটের জন্য খুবই নেগেটিভ। আর তারপরে হইলো গুগল, ঠিক আছে, গুগলও সেম কাহিনী, ঠিক আছে, গত মাসে ছিল 2.81, এখন আশা করা হইতেছে 2.6। তার মানে কি, যা আশা করে যা ছিল গত মাসে তার চেয়ে কম। তার মানে গুগল হইলো সবার হাতে হাতে আপনি, ঠিক আছে, সারা বিশ্বে আপনি সব লোক ক্রিপ্টো ইউজ করে কেউ না, কেউ মানে জাস্ট কত পার্সেন্ট লোক ইউজ করে, সারা বিশ্বে কত পার্সেন্ট লোক স্টক ইউজ করে, কিন্তু সারা বিশ্বে যতজন মানুষ আছে সবার হাতে গুগল আছে। অতএব গুগলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর আরও কিছু, এর মধ্যে কিছু অনেকগুলো আইসা পড়ছে, তো সেগুলোর মধ্যে এতটা ইম্পর্টেন্টগুলো এখন তো তেমন একটা হয় নাই। তবে এখানে আগামীকালকে যেটা আসতেছে অ্যাপল, ঠিক আছে, মাস্টার কার্ডের সাথে সব থেকে ইম্পর্টেন্ট কী হবে কেন সেটা আমি বলি। এই সোলানার সাথে আপনি একটা জিনিস বুঝছেন, মাস্টার কার্ড যদি পজিটিভ হয় সোলানের জন্য পজিটিভ। এখানে কোথায় গেলো, এক সেকেন্ড আমি জাস্ট দেখে যাচ্ছি। মাস্টার কার্ড, ভিসা, ওয়েস্টার্ন ইউনিয়ন, আর একটা কি জানি বলে, এই পাইনিয়ার, এই যে কয়টার সাথে আছে না, দেখবেন এই যে ওয়েস্টার্ন ইউনিয়ন, এগুলোর সাথে একটাই আছে। সো ওয়েস্টার্ন ইউনিয়নের সাথে সোলানার যে একটা চুক্তি হয়েছে, তারা নিজস্ব একটা কয়েন, স্টেবল কয়েন মানে আনতে যাইতেছে, ঠিক আছে, সেটাও একটা মাথায় রাখবেন। অতএব যদি এই কটা মাস্টার কার্ড, ভিসা, ওয়েস্টার্ন ইউনিয়ন, এই চার পাঁচটা যেগুলো আছে, যেগুলো নাকি মনে করেন যে ফাইন্যান্সিয়াল বেসিসে, যেগুলো নাকি মনে করেন মানি ট্রান্সফার বেসিসে, ঠিক আছে, এগুলার যখন নাকি পজিটিভ আসে বুঝে নেবেন যে ওইটার সাথে যে কয়েনগুলার মার্কেট রিলেটেড সেগুলোর জন্য পজিটিভ। ওইটার সাথে যে যদি নেগেটিভ আসে, ওইটার সাথে যে রিলেটেড যে কয়েনগুলার চুক্তি হয়েছে, আমি আমাকে গত কিছুদিনের ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, গত ভিডিওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এছাড়া আমার টুইটারে গেলে আপনি পেয়ে যাবেন। এখানে হলে যে দেখেন রবিনহুডের সাথে এটা কার, ঠিক আছে, আরেকটা আছে XLM এর সাথে কার জানি হইলো মানিগ্রামের, ঠিক আছে। তো দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, মাথায় রাখার চেষ্টা করবেন। এবং আর্নিংসের কারণে আগামী 2-3টা দিন মার্কেট আরও ভলাটাইল থাকবে। 3 তারিখ পর্যন্ত মার্কেট অবস্থা খুবই ক্রিটিক্যাল থাকবে, ঠিক আছে। হঠাৎ ডাম্পের একটা বিষয় আছে, মার্কেটের মধ্যে বারবার কারেকশন আসার সম্ভাবনা। কেন, এই যে রিপোর্টগুলো আসবে নেগেটিভ আসলেই খারাপ, পজিটিভ আসবে সেটা একটুখানি পাম নেবে, পাম যতটা নেবে তার চেয়ে বেশি নেগেটিভিটি থাকবে, বোঝার চেষ্টা করবেন। এছাড়া গত 4 দিন আগে একটা বিষয় বললাম যে ডেফি প্রোটোকল যেটা নাকি হ্যাক হইলো, সেটা তো আমি আপনাদের বুঝা দিলাম। এখানে 83 বিলিয়নের মধ্যে গত পরশু দিনের ভিডিওতে যেটা আমার খুব ক্লিয়ারভাবে বুঝা দিচ্ছে, আজকে আবার শর্টকাট করে বলে দিতেছি, কারণ ভিডিওটা লক করে দিয়েছি, সেটার মধ্যে পর্যাপ্ত রিয়াক্ট পাই নাই, মন খুবই খারাপ হয়ে গেছিলো। তো এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করবেন। 83 বিলিয়ন আছে, এই যে ডেফিলাম এটা প্রতিদিন একবার হলো খেয়াল রাখবেন যে 80 বিলিয়নের নিচে যদি চলে যায় না, মার্কেটের মধ্যে আরেকটা কারেকশন আসবে। ডেফি থেকে মনে করেন বুঝে নেবেন যে মানুষ আর ভরসা রাখতে পারতেছে না। 2 নম্বর, নর্মালি ডেফির মধ্যে অন্যান্য প্রজেক্টের মধ্যে মানুষ যেভাবে ছিল, সেগুলো থেকে এখন মানুষ স্পার্কের মধ্যে যাওয়া শুরু করতেছে, ঠিক আছে, স্পার্কের মধ্যে যাওয়া শুরু করেছে, যেটা নাকি SPK কয়েন নামে চিনি। এর আগে অনেকবার আমি এই কয়েনটা আপনাদেরকে নিয়ে রাখতে বলতেছিলাম, তখন বলতেছিলাম যে ভাই এই কয়েনটা কখন যে হঠাৎ করে পাম দিয়ে দিবে তার কোনো ঠিক নেই। এখন দেখেন হঠাৎ করে যে ডেফি অ্যাপে অ্যাটাক হওয়ার পর এখন এটা কি মানে যা দিছে এটা সেই, ঠিক আছে, আমি সেল দিয়ে দিছি। তার মানে ভুল লাগে না ভাই, ভালো রিসার্চ লাগে। আমার এখানে আপনি ভালো মানের রিসার্চ পাওয়া যাবেন। 2 নম্বর কথা, ভালো মানের পারফেক্ট আপডেট লাগে, ঠিক আছে, ভুল লাগে না। আপনি জাস্ট খালি মনে করেন যে খারাপ সময় কয়েন কিনবেন এবং জাস্ট রিল্যাক্সে বয়ে থাকবেন, ওইটা ডাউনে কেনার পর ওইটা বয়ে থাকবেন যে ওই কয়েনটা পজিটিভিটি কবে আসবে। ভুল বিয়ার এসবের কোনো কিছু সবসময় ইফেক্ট প্রয়োজন পড়ে না, ঠিক আছে। তারপরে নিউজে চলে যাই। 3 নম্বর, মানি প্রিন্টিং। এই মে মাসে আর 2টা দিন পরে তো মে মাস, তো এই মে মাস থেকে দেখবেন যে মানি প্রিন্টিং এর নিউজ আসবে, মানি প্রিন্টিং শুরু হবে। আমার যতদূর ধারণা মে থেকে মানি প্রিন্টিং শুরু হবে, মে জুন। মানি প্রিন্টিং নিউজ আসলেই দেখবেন যে মার্কেটের জন্য মার্কেট পজিটিভ হওয়া শুরু করবে, ঠিক আছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আগের বার আপনি নেগেটিভ ছিলেন, এইবার কেন পজিটিভ? আগের বারে হিসাব আলাদা, এইবারের হিসাব আলাদা। এই বিষয়টা গত ভিডিওর মধ্যে আমি সব ভালো করে বুঝা দিয়েছিলাম, যারা ছিলেন না দেখতে পারেনি, আমি রিয়েলি সরি ফর দিস। আর ওইটা আর ওপেন করে দেওয়া হবে না, ঠিক আছে। তো ওখানে অনেক ইনসাইডার ইনফরমেশন ছিল, সিক্রেট আপডেট ছিল, মার্কেটের গাইডলাইন ছিল, কয়েন আপডেট ছিল। এছাড়া আমার যে পছন্দের কয়েনগুলো আসলো সেগুলো ভুলবশত দেখা ফেলাইছিলাম আপনাদেরকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আপনাদেরকে খুব সুন্দরভাবে একটা জিনিস আমি বুঝা দিছি, ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে, তাই না? আমি এই বিষয়টা আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝা দিলাম এই জায়গাটার মধ্যে। আমি জানি না কয়জন এই বিষয়টা ধরতে পারছেন, এটা 4 ঘন্টা টাইম ফ্রেমে চলে যাই। এই বিষয়টা এই জায়গাটার মধ্যে আমি আপনাদেরকে বোঝা দিলাম যে বাই ট্রেন চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ট্রেন যখন নাকি চেঞ্জ হয়,
ট্রেন্ড যখন নাকি চেঞ্জ হয়, দেখেন এখানে একবার সহজ সরল বিষয়, ঠিক আছে, ট্রেন্ড চেঞ্জ হইতেছে। তো এই জায়গাটা আমি দেখছিলাম যে ভাই এই জায়গাটার মধ্যে দেখেন এইভাবে যখন কি করতেছে না, তো মার্কেটের মধ্যে ট্রেন্ড চেঞ্জ হইতেছে। যখনই কি দেখবেন যে এই দাগটার উপরে, ঠিক আছে, এইটার উপরে যদি মনে করেন যে এই যে এরকম এখানে যে পজিশনটা করছে না, এরকম যদি এটার উপরে যা করতো তাহলে একটা পজিটিভিটি থাকতো, কিন্তু এটার নিচে এসে বসে। 2 নম্বর কথা দেখেন, এইখানে সেকেন্ড এইখানে পাম্পটা দেওয়ার পরে মার্কেট কিন্তু ফুল নেগেটিভ সেকেন্ড লাইনের দিকে গেছে গা। এই বিষয়টা আমি খুব সুন্দর করে বোঝা দিয়েছিলাম। এই যে দেখেন আমার এই লাইনটা যখন আমি এর আগের ভিডিওতে লাইভের মধ্যে দেখা দিয়েছিলাম যে আমাদের টার্গেট কি, ফার্স্ট টার্গেট থাকবে কি এইখানে, এই সাদা লাইনটা আমার ফার্স্ট টার্গেট। 2 নম্বর আমাদের টার্গেট কি থাকবে, এইটা যদি কভার হয়ে যায়, ঠিক আছে, এখানে এটা কভার হয়ে গেলে গা আমাদের সেকেন্ড টার্গেট হলো এইটা, ঠিক আছে, 73। 3 নম্বর টার্গেট কি, 3 নম্বর টার্গেট হলো এই পর্যন্ত, ঠিক আছে। 3 নম্বর টার্গেট হোক আর না হোক, 71 পর্যন্ত আসার পর রিল্যাক্সে খিসকা বসে থাকুন, মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হওয়ার চেষ্টা করুন। কারণ কি, যতদূর ধারণা এইখান থেকে, ঠিক আছে, কোথায় গেলো আমার এটা, এইখান থেকে আছে না, দেখবেন যে এই এই জায়গাটুক থেকে আছে না, মার্কেটের ট্রেন্ড আবার চেঞ্জ হবে। এইখান থেকে আবার মার্কেট ওপরের দিকে আবার এদিকে এই করবে, ঠিক আছে, একবার সহজ সরল বিষয়। এখানে তেমন কোনো কিছু করার নাই। সুইং ট্রেডিংয়ের একটা সুন্দর সিগন্যালও দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এরপর ওপেক, গতকালকে আমরা দেখলাম যে ইউএই বা সংযুক্ত আরব আমিরাত, বা নর্মালি আমরা দুবাই হিসেবে চিনি, দুবাইতে একটা স্টেট, কিন্তু পুরো দেশটাকে আমরা নর্মালি দুবাই হিসাবে চিনি, আমরা বাঙালিরা সেই হিসাবে ইউ করি, কিন্তু এটা পুরোটা সংযুক্ত আরব আমিরাত বলে। তো ইউএই এপেক থেকে বের হয়ে গেছে। ওপেক কি, ওপেক হলো গিয়া অনেকগুলো আছে যেসব দেশগুলো তেল রপ্তানি করে তারা মিলে একটা সংগঠন তৈরি করছিল, এবং এখানে একটা লিমিটেশন বা আইন কানুন ছিল, কোন দেশ কি পরিমাণে তেল বিক্রি করতে পারবে, তো কোন দেশ কি পরিমাণে তেল সাপ্লাই করতে পারবে, কোন দেশ কি পরিমাণ টাকায় বিক্রি করতে হবে, বা কতটুকু তাদের লিমিটেশন থাকবে, বা ডলারের একটা মান যে ব্যারেল প্রতি এই দামটা হলো মানে ফিক্স, ঠিক আছে। তো সৌদি আরব এখানে তাদের জন্য রাখছিল 10 মিলিয়ন, যে আমরা 10 মিলিয়ন প্রতিদিন আমাদের হবে বলে ব্যারেল সাপ্লাই। ইরাকের জন্য ছিল 4 মিলিয়ন, ইউএইর জন্য ছিল 3 মিলিয়ন। বর্তমানে এইবার যুদ্ধের মধ্যে দেখলো যে মধ্যপ্রাচ্যের দেশগুলো কারো কাছে তারা কোনো সাহায্য পাইতেছে না, তাদের অবস্থা খারাপ, এখন তাদের সাপ্লাই বাড়ানো দরকার, এবং তারা বিভিন্নভাবে দেখতেছে যে সৌদি কোনোভাবে কারো কাছ থেকে কোনো হেল্প পাইতেছে না। আর এই যে গ্রুপটা ছিল ওপেক সংগঠন, এখান থেকে তারা কোনো প্রকার হেল্প পাইতেছে না। যদি হেল্প না পায় তাহলে এই গ্রুপের মধ্যে থেকে আমাদের কী লাভ, তাই না? তো তারা তো খুব স্ট্রং বড় দেশ, তাদের টাকার অভাব নেই। তাছাড়া তারা সৌদির কাছে কয়েকদিন আগে একটা বিষয় করেছে, আমাদের দেশের যে মানে রিয়াল আছে দেড়হাম, তোমরা সৌদি তোমরা এটা নাও, এর বদলে আমাদের কিছু ডলার দাও, কারণ আমরা ডলার সংকটে পড়ে যাইতেছি। আর এখানে আরেকটা জিনিস সিক্রেট বিষয় বোঝা গেল, আমেরিকার কাছে কেন চাইতেছে না, আমেরিকার কাছে চাইলে আমেরিকাতে যা বেশি দামে কিনতে হইব, আর কাছের বন্ধুকে সৌদি, কিন্তু সৌদি এখানে না করে দিচ্ছে, আমাদের অবস্থা হবে আরও বেশি খারাপ, অতএব আমরা তোমাদেরকে সাহায্য করতে পারতেছি না, যার কারণে রাগ করে তারা এখান থেকে বের হয়ে গেছে, ঠিক আছে। তো এইখান থেকে বের হয়ে যাওয়াটা বিষয় না, এখন তারা কি পরিমাণ তেলের সাপ্লাই তৈরি করবে সেটা হলো বড় বিষয়। সাপ্লাই কি পরিমাণ সাপ্লাই করবে। 2 নম্বর বিষয় এই যে এখানে দেখেন, এইখানে কিন্তু আমরা এই চারটার মধ্যে কিন্তু আমরা করে দিয়েছিলাম না যে আমাদের এই বেয়ার ফ্ল্যাগ ফলো হবে, আমাদের টার্গেট কত এই পর্যন্ত, হ্যাঁ ফুল পারফেক্ট সেট আপ দিয়ে দিয়েছিলাম। আরেকটা সেট আপ আছে, একটু পরে দিয়ে দিয়েছি, যে ঠিক আছে যেটার মধ্যে ছিলাম সেটা বলি কী পরিমাণ তেল তারা ওর সাপ্লাই করবে, কী পরিমাণ তেল তারা কোন দেশের কাছে বিক্রি করবে, এবং তাদের সেল ডিমান্ড কত। এমন হইতে পারে যে তারা তেলের দাম কমা দিল যাতে কাস্টমার বেশি পায়, ঠিক আছে, তাই না? তখন কিন্তু মনে করেন যে তেলের দাম কোনো দেশ যদি সৌদির অনুমতি ছাড়া কমাইতে যায়, ঠিক আছে, তখন কিন্তু সৌদির সাথে তাদের সাথে একটা সংঘর্ষ তৈরি হয়ে যায়। আর এরকম যারাই করতে গেছে তাদেরকে সৌদি একটা না একটা শিক্ষা করা দিছে, ঠিক আছে। এটা একটা ভয়ঙ্কর বিষয়, মাথা রাখার চেষ্টা করবেন। তখন কি হবে, মার্কেটের পরিস্থিতি আরও খারাপ হয়। তেলের দাম যদি মনে করেন যে নির্দিষ্ট দামের থেকে কমে যায়, তখন রাশিয়াও প্রচণ্ড পরিমাণে খেপে যায়, ঠিক আছে। রাশিয়া কারণ হলো সবথেকে কম দামের তেল হইলো গিয়া ইরানের, তারপরে হইলো রাশিয়া, ঠিক আছে। অতএব ইরানের এতে কিছু আসে যায় না, কিন্তু রাশিয়ার এখানে অনেক কিছু আসে যায়। রাশিয়ার দামের থেকে যদি কম দামে বিক্রি করতে যায়, তখন রাশিয়া প্রচণ্ড খেপে যাবে, ঠিক আছে। এটা হলো একটা বিষয় বোঝার, এটা মাথায় রাখার চেষ্টা করবেন। আর একটা জিনিস কি, লাস্টে আজকের বিষয় কি, গত ইয়েতে এই বিষয়টা আমি খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছিলাম। মার্কেট এখন টপে আছে, মার্কেট যখন এই টপে থাকে, এই যে দেখেন এইখানে আমরা বাই হয়েছে এতদিন বাই হয়েছে না, ডাউনে এতদিন বাই হয়েছে না, ইটিএফের মধ্যে মার্কেট টপে যাওয়ার পরে যখন নাকি 200-র উপরে সেল আসতেছে, এখানে দেখেন 200 মিলিয়নে, এখানে যে 200-র উপরে সেল, তখনই বোঝা দেবেন যে এখন সবাই সেল করা শুরু করে দিতেছে। অতএব এইখানেই শেষ আমাদের
লিমিট শেষ। এরপর আবার যদি আমরা দেখি অন্য কোনো ইন্ডিকেটর পাই, পজিটিভ নিউজ পাই, আবার পাই, তাহলে আমরা লংয়ে খেলুম। কিন্তু আমরা এখন শর্টের জন্য রেডি হবো, বা ডাউনের জন্য রেডি হবো, ডাম্পের জন্য রেডি হবো, ঠিক আছে? এটা হলো কথা, ঠিক আছে? তো এখানে আর তেমন বড় কিছু নেই, অনেক কিছু বুঝা দিয়ে ফেলছি। মার্কেট এখন এই জায়গাটার মধ্যে এখন 2 থেকে 3 দিন সময় নিবে তার পরিস্থিতি কোন দিকে যাবে না যাবে সেই বিষয়গুলো পজিশন করার জন্য, ঠিক আছে? কারণ কি নতুন ফেডের চেয়ারম্যান আসতে, নতুন ফেডের চেয়ারম্যানের উপর একটাই বিষয় থাকবে যে সামনের মাসে সম্ভবত জুন মাসে সম্ভবত সেই 50 বেসিসে একটা রেট কাট করবে। এইটাই হলো একটা মানে ফেডের নিউ চেয়ারম্যানের কাছে আসা, এছাড়া তেমন কোনো কিছুই নাই। তো সেইটাই হলো মার্কেটের মধ্যে। মার্কেট এখন বড় ধরনের পাম্পিং বা বুল মার্কেট হইতে হলে 2-3টা বিষয় লাগবে। এক হলো সর্বপ্রথম লাগবে মানি প্রিন্টিং, কারণ মানি প্রিন্টিংয়ের পরে 2 নম্বর বিষয় লাগবে কি বড় ধরনের একটা রেড কার্ড। 3 নম্বর বিষয় লাগবে যুদ্ধ, পূর্ণাঙ্গ যুদ্ধ বিরতি। 3টার মধ্যে যদি একটা বিষয় না ঘটে বাকি 2টাতে কোনো উপকার হবে না, নর্মালি যা হালকা পাম্প দিয়ে ফেরত হিসেবে বা মার্কেটের মধ্যে গেম হওয়া শুরু করবে। কিন্তু যদি বুল রানের সময় বুল রান হইতে হয় তাহলে মার্কেটের মধ্যে 100% মাস্ট বি এই 3টা মিলতেই হবে: রেড কার্ড, মানি প্রিন্টিং, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। একটা গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে রাখি, যারা নাকি আমার ভিআইপি অদ্ভুত ইনফো গ্রুপের মধ্যে জয়েন হতে চান তাদের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অলরেডি ফর্ম দিয়ে দেওয়া হয়েছে। অদ্ভুত ইনফো গ্রুপের যে বিষয়গুলো পাবেন, যে আপডেট অ্যান্ড ইনফরমেশন পাবেন। 2 নম্বর বিষয়, আমি যে ট্রেডগুলো করি সেই ট্রেডগুলো আমি শেয়ার করি নেওয়ার সময় এবং ক্লোজ করার সময়। এছাড়া মান্থলি এবং উইকলি প্রিডিকশন ও অ্যানালাইসিস, আমার যে রিসার্চগুলো আছে, আমার যে অ্যানালাইসিসগুলো আছে, সেগুলো সম্পূর্ণভাবে এগুলো সব কিছু এই ভিআইপি গ্রুপের মধ্যে আপনারা পাবেন। সো যারা রেগুলার ট্রেড করেন স্পট অথবা ফিউচারে, তাদের জন্য এরকম একটা ক্রিপ্টো কমিউনিটি অবশ্যই একটা জরুরি। এছাড়া আরেকটা বিষয় হলো কি, আগামী সপ্তাহের আপডেট। গত সপ্তাহে আমি আমার এই সপ্তাহের আপডেটটা দিই নেই, আমি প্রতি বৃহস্পতিবারে আমি তারপরে সপ্তাহের আপডেটটা তৈরি করি এবং সেটা আমি আমার অদ্ভুত গ্রুপে দিয়ে দিই এবং আমার ইউটিউবের মধ্যে দিয়ে দিই। এবং ইউটিউবে দেওয়ার একটা কন্ডিশন হলো, আমার লাস্টের ভিডিওটার মধ্যে 309টা লাইক যদি হয়ে যায় তাহলে আমি আগামী সপ্তাহটা কেমন হবে, কোন ডেটে কীরকম হতে যাচ্ছে, পাম্প ডাম্প, এই বিষয়গুলো আমার যে মানে এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সেটার একটা আইডিয়া আমি সুন্দরভাবে আইডিয়া দিয়ে দিই এবং সেইভাবে আমরা নর্মালি ট্রেড করতে আমাদের খুব সহজ হয় সেই বিষয়টার জন্য। তো সেটা যদি চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।